উইদাউট খালেদা জিয়া বিএনপির জন্য অতীতের যে কোনো সময়ের চাইতেই এই জিনিসটা সংকটাপূর্ণ হয়ে পড়বে বর্তমান নেতৃত্বের জন্য। আর বিএনপিকে যারা আক্রমণ করত শত্রু, তারা খালেদা জিয়াকে একজন শিল্ড হিসেবে মনে করতেন, প্রতিরক্ষাবহ হিসেবে। যেহেতু তিনি নাই, ফলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা এখন নির্বিচারে বিএনপির উপর নিষ্ঠুর আক্রমণ চালানোর চেষ্টা করবে। এখন সেটা বর্তমান নেতৃত্ব কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়। জনাব গোলাম মাওলা রনি, আজকের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখেছি পুরো রাজধানী যেন পরিণত হয়েছিল খালেদা জিয়ার জানাজার ময়দানে। এবং এই যে এত মানুষের সমাগম আমরা দেখেছি, কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি যে সেখানে কত মানুষের উপস্থিতি ছিল। আন্দাজ করে কেউ বলেছে 30 লাখ, কেউ বা বলেছে তার চেয়েও বেশি। যদিও আমি বলবো যে এখানে সংখ্যার হিসেবটা গৌণ, এবং নিশ্চিত সত্য একটাই, যেটি বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব জানাজা। খালেদা জিয়ার এই মহাপ্রস্থান কি বার্তা দিয়ে গেল? প্রথমত হলো, রাজনীতিতে যদি কোনো একটি মানুষের একটা উইল ফোর্স থাকে, তার দেশ এবং জাতির কল্যাণ করার জন্য তার মনের মধ্যে যদি একটা অন্তর্নিহিত ভাবনা থাকে, তাহলে মানুষ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করে। বেগম জিয়া তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজপথের নেত্রী, সংসদে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী। এর বাইরে একজন মজলুম, মানে তার প্রতি অবিচার করা হয়েছে, এটা বাংলাদেশের একেবারে আপামর সাধারণ জনগণের মধ্যে একটি বদ্ধমূল ধারণা যে তিনি তার প্রাপ্য ন্যায় বিচার জীবদ্দশাতে পাননি। ফলে কি হলো, তিনি যখন একেবারে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে অসুস্থ হয়ে পড়লেন, তখন সারা বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ তাকে ঘিরে আবর্তিত হতে থাকলো। একটা জিনিস দেখবেন যে আমাদের দেশে সাধারণত যেটি হয় সেটি হলো, পরিণত বয়সে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তার ব্যাপারে মানুষের কিন্তু আগ্রহ থাকে না, এটা হলো ইন জেনারেল। কিন্তু উনি প্রায় 4.5 বছর ধরে অসুস্থ, এবং সেই 4.5 বছরের অলমোস্ট 500 ডেজ, 500 দিন তিনি শুধু হাসপাতালে ছিলেন। তো এত দীর্ঘ রোগ ভোগের পরেও তাকে কেন্দ্র করে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে, তাকে কেন্দ্র করে যেভাবে মানুষের আবেগ ভালোবাসা আবর্তিত হয়েছে, তিনি যেখানেই চিকিৎসাধীন ছিলেন হাজার হাজার নেতাকর্মী বলা লাগে নাই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবং তার মৃত্যুর পরে যে জানাজাটা হলো, এখানে যে উপস্থিতি, এই উপস্থিতি বিএনপির নেতাকর্মীরাও, মানে যারা আছে তারা কল্পনা করতে পারেনি এত ব্যাপক সংখ্যায় উপস্থিত হবেন। আমি নিজে যেটা সকালবেলা যখন গেলাম, আমি এক্সপ্রেসওয়ের উপর গেলাম, দেখলাম যে এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরে মহাখালীর এদিক থেকে পুরো এক্সপ্রেসওয়ে গাড়িতে ভরে গেছে। তো গাড়ি থেকে নেমে শত শত মানুষ সেই এক্সপ্রেসওয়ে দিয়ে তারা নেমে গেল। এখন আমি ওখান থেকে আমি ঠিক উপরে থেকে দেখতে পাচ্ছিলাম। তো মহাখালী থেকে যখন আপনি বিজয় সরণি থেকে আপনার সোনারগাঁ রোড থেকে একেবারে মগবাজার মোড় পর্যন্ত লোকে লোকারণ্য দুপুর 1টার মধ্যে, কোনো লোকে লোকারণ্য। পরবর্তীতে যেটা আমি জানতে পারলাম যে পুরো মিরপুর রোডের একেবারে 7 মসজিদ রোড থেকে শুরু করে মিরপুর রোড পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। তো সমাধি, মানে যেখানে আপনার পার্লামেন্টের যে অংশটিতে জানাজার মূল বেদি সাজানো হয়েছিল, ওটার বাইরে যত অলি গলি ছিল, এবং বলা হয়ে থাকে যে গুলিস্তান পর্যন্ত শেষে চলে আসছিল। অনেক বাসার ছাদে, আশেপাশে যে বাসার ছাদে শত শত মানুষ সেখানে তারা এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। তো কাজী এটা একটা জানাজা ছিল না, এটা ছিল একটা প্রতিবাদ, এটা ছিল একটা শ্রদ্ধার্ঘ্য, কাউকে শ্রদ্ধা জানানোর একটা অভিব্যক্তি। এটা ছিল কারোর প্রতি শুভাশিস দোয়া, বেগম জিয়ার প্রতি সহমর্মিতা। এবং এইরকম একটা অনন্য উচ্চতায় বেগম জিয়া আমাদের রাজনীতিকে, নিজের ব্যক্তিত্বকে এবং তার যে পারলৌকিক জীবনকে, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের দোয়া এবং ভালোবাসার যে উপলক্ষ তিনি করেছেন আমার জীবদ্দশায়, এটা আমি কোথাও তো দেখিনি। আর এরকম একটা যে দৃশ্য হবে, আজকের এই দৃশ্যটা যদি আমি না দেখতাম হয়তো আমি নিজেকেও বিশ্বাস করতে পারতাম না। ফলে কি হলো,
মানে তার যারা শুভার্থী ছিলেন, যারা তার গত 17, 18, 19 বছরের যে দুর্বিষহ জীবন, একাগ্রের পর থেকে তার দুর্বিষহ জীবন, এই জীবন নিয়ে যাদের আফসোস ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, আজকে মানুষের ভালোবাসায় সকল কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং সবাই বলছেন যে মানুষের যদি মৃত্যু হয় তাহলে এরকম গৌরবোজ্জ্বল মৃত্যুই হওয়া উচিত। এবং আমরা যারা রাজনীতি করি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে দীর্ঘদিন ধরে তো রাজনীতি আসলে ঘৃণার উপলক্ষ হয়ে আসছে। রাজনীতি মানেই খারাপ মানুষ, রাজনীতি মানেই যাকে বলা হয় তার জানাজাতে লোকজন যাবে না, তারপর শেষে 10-12 জন লোক উপস্থিত হবে। তো সেই জায়গাটাতে প্রকৃতির এই সময়টিতে, মানে বিশেষ করে এই শীতকালে, তারপরে মানে মনে হলো যে বেগম জিয়ার জন্যই প্রকৃতি এরকম একটা সুযোগ করে দিয়েছেন। উনার তো এই মৃত্যুটি বর্ষাকালে হতে পারত। কিন্তু যারা গোলাম আলা রনি, বেগম খালেদা জিয়ার তো নিশ্চিত রাজনৈতিক পরিচয় ছিল, তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, কিন্তু তারপরেও তার দলীয় পরিচয় ছাপিয়ে সার্বজনীন নেতা কিভাবে হয়ে উঠলেন? সার্বজনীন নেতা হয়েছেন উনি সর্বসাধারণকে দলের পরিচয়ের বাইরে গিয়ে ভালোবাসছেন। উনি সবসময় দলের যে মানে হাতিয়ার আছে, দলের যে ঝান্ডা আছে, পতাকা আছে, এটার মধ্যে তিনি নিজেকে কখনো আবদ্ধ রাখেননি। তিনি সাধারণ মানুষকে ভালোবেসেছেন আনকন্ডিশনালি। তিনি দেশকে ভালোবেসেছেন। তাকে তো বহুবার চাপ দেওয়া হয়েছে, 111 থেকে শুরু করে বহুবার তাকে চাপ দেওয়া হয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য। তিনি তো এই দেশ ছেড়ে যেতে চাননি। তো আপনি যে মানুষটিকে ভালোবাসবেন, যে মাটিকে ভালোবাসবেন, সে তো আপনাকে রেসপন্ড করবেই। তিনি তো এই মাটিকে ভালোবেসেছেন, এই দেশ ছেড়ে যেতে চাননি। তার উপর অনেক অত্যাচার জুলুম হয়েছে। তিনি ইচ্ছে করলে তার এই জীবনের শেষ যে 20টি বছর, 20টি বছর, তিনি তো সুইজারল্যান্ডে, ইউরোপে, আমেরিকাতে, পৃথিবীর কোন দেশে গিয়ে সব সরকারই তো তাকে আশ্রয় দিত। তিনি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। কিন্তু তা না করে তিনি ধরেন একেবারে সর্বশেষ যেবার তিনি অ্যারেস্ট হলেন 18 সনে অ্যারেস্ট হলেন। অ্যারেস্টের আগেও তো তিনি লন্ডনে গেলেন। সবাই ধারণা করেছিল যে তিনি হয়তো আসবেন না, কিন্তু তিনি আসলেন। এসে কিন্তু আবার জেলখানাতে গেলেন। তো তিনি জানতেন যে তিনি জেলে যাবেন, কিন্তু তারপরও তিনি ভয় পাননি। দেশের মানুষকে ভালোবাসেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা ছিল। এবং দেখুন তার দেশ নিয়ে মমত্ব তো বোধটা দেখেন, তার শেষের দিকে তার হাত, এই দুটো হাত একেবারে কুঁচকে গিয়েছিল। তিনি হুইল চেয়ার ছাড়া কোথাও ঘোরাফেরা করতে পারতেন না। এবং তার মুখের বেশ কিছু অংশ জড়ো হয়ে গেছিল। তো এই অবস্থাতে সশস্ত্র বাহিনী দিবসে তিনি গেলেন এবং সেনাপ্রধানের সঙ্গে তার যখন দেখা হলো, তিনি কোনো কথা বললেন না। তিনি জিজ্ঞাসা করলেন যে ভূমিকম্প যে হলো, সেই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে, বা সেখানে ত্রাণ পৌঁছেছে কিনা, বা এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির উদ্ধার কাজ ঠিকমতো হয়েছে কিনা। তো বোঝার চেষ্টা করুন এই সময়টিতে দেশের প্রতি কতটা মমত্ববোধ থাকলে, প্রেম থাকলে, ভালোবাসা থাকলে দেশের মানুষের এই দুঃখের কথা তিনি জিজ্ঞাসা করতে পারেন। তো এইরকম যে তার যে হৃদয়, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে চরিত্র, তার যে মন এবং মানসিকতা, তার পুরোটাই ছিল বাঙালি আনায় পরিপূর্ণ। তিনি পরিণত বয়সে একটু স্টাইলিশ ভালো শাড়ি পরতেন, করতেন। কিন্তু আপনি যদি তার 80-র দশকের রাজপথে দেখেন, তিনি কিন্তু এত অর্ডিনারি কাপড় চোপড় পরতেন এবং তখন কিন্তু মেকআপ টেকআপ কিচ্ছু করতেন না সে সময়। অর্থাৎ রাজপথের আবহমান বাংলার যে রমণী, একেবারে অতি সাধারণ সুতি শাড়ি পরে তিনি রাজপথে যেভাবে পুরো এরশাদের জমানাতে তিনি যাকে বলা হয় মানুষের সাথে রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সে প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম এ আজিজ, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্ষমতার বাইরে থেকেও যে একজন নেতা গণমানুষের নেতা হয়ে উঠতে পারেন, এই বিদায় কি সেটি প্রমাণ করল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। তিনি আসলে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে যখন ব্লাডলেস কুর মাধ্যমে ক্ষমতা নিয়ে নিল, তারপরের থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া, যদিও সেই তার স্বামী রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি গঠন করলেন, সেটা কিন্তু খালেদা জিয়া এটাকে বড় আকার ধারণ করেছে। তো যাই হোক, তখন যে আপসহীন আন্দোলন করেছে, তখন আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি সহ দুইটা বলয় ছিল,
5 দল আর 7 দল বোধহয়, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে স্বৈরাচারী এরশাদেরকে হটাতে হবে এবং শেষে আবার সিএসির যে নির্বাচন সেখানে কিন্তু কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। কিন্তু দেখা গেল চিটাগংয়ে এক মিটিংয়ে শেখ হাসিনাও ঘোষণা দিল যে যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে, যারা জাতীয় বেঈমান, তিনি ঢাকা শহরে এসে ঠিকই নির্বাচনে গেলেন এবং সিএসির নির্বাচনে কিন্তু বিএনপি যায় নাই। নির্বাচন ঠিকই তার কথা রেখেছে। এরপর থেকে আপোষহীনভাবে নিরলস আন্দোলন করে গেছে, যার ফলে তিনি ওই সময় কিন্তু আপোষহীনের আপনার তকমা পেয়ে গেছে, জনগণ তাকে আপোষহীন নেত্রী বলেছে। এবং সেই আপোষহীনতা আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা মজলুম, যারা নির্যাতিত, তাদের প্রতি এমনিতেই মানুষের সমর্থন বাড়ে। তেমনি উনি তো মানে কি বলবো, মানে নিষ্ঠুরতার চরম, শেখ হাসিনার নিষ্ঠুরতার একের চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি তো এখনো ইউটিউবে পাবেন যে সবসময় মরে না, তো তার বয়স তো 80 বছর, মরতে তো হবেই, এরকম কথা বলতো। তো সুতরাং তার প্রতি যে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে সেই নির্জন কারাগারে পুরান ঢাকায় রাখা হলো এবং সেখানে তো অনেক সময় ডাউট করা হয় তার লিভার সিরোসিস, নানা রোগে আক্রান্ত ছিল। লিভার সিরোসিস আমি জানি না, ডাক্তাররা বলে যে এটা নাকি 4-5 বছর পরেও এটা লিভারে আক্রমণ করতে পারে। অনেকে বলে সে তার তো হয়তো স্লো পয়জন করা হয়েছে বা যাই করুক না কেন, তিনি তো এই যে জেলখানায় ঢুকলেন, এরপরে তিনি দেখেন 1/11-এর সময় কিন্তু তাকে বলা হয়েছে যে তার কাছেই আগে 1/11-এর মিলিটারিরা ডিজিডিএফএ যে প্রস্তাব দিয়েছে যে আপনি যদি মানে তাদের সাথে যদি নেগোসিয়েশন করে তাহলে কিন্তু সেই ক্ষমতায় আসে, কিন্তু সে করে নাই। সে বলছে না আমি গণতন্ত্র চাই। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তারপর আপোষ করেননি। না, আপোষ করে নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন তিনি যখন অসুস্থ, তিনি তার পরিবার থেকে, পার্টি থেকে বহু চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছে, কিন্তু যেতে দেওয়া হয়নি। তাকে অনেক শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি একেবারে রীতিমতোভাবে মৃত্যু আলিঙ্গন করেছেন, জানে তিনি মারা যাবেন, তারপরেও এর দেশ ছাড়েন নাই। এবং খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ পতিত শক্তির জন্য কি কোনো বার্তা, যে ক্ষমতার দাপটের রাজনীতির দৃশ্যপটে টিকে থাকা যায়, মানুষের ভালোবাসা কখনো অর্জন করা যায় না? তার জীবনে ধরেন তার যে বয়স হয়েছিল 80 বছর, তিনি আরো হয়তো বাঁচতে পারতেন, কিন্তু তার তো এই নিঃস্বতার কারণে তার মৃত্যু কিন্তু আরো এগিয়ে আসছে, তাই না? হয়তো তিনি দেখে গেছেন যে শেখ হাসিনা তার উপরে চরম নিষ্ঠুরতা করেছে, তিনি কিন্তু তার আগে দেশ থেকে পালাতে হয়েছে, তিনি কিন্তু দেখে গেছেন, কিন্তু তিনি তো আসলে বাঁচেন নাই। আমার বক্তব্যটা একটাই যে তিনি এত নিষ্ঠুর এবং তিনি কাউকে আঘাত করে কখনো কথা বলেন নাই। আবার তিনি শ্রোতা ছিলেন, তিনি অন্যের কথা শুনতেন এবং তার ঐশ্বরিক ক্ষমতা ছিল, শুনতেন, হয়তো 5 জনের কাছে শুনতেন, সেই ঠিক কোনটা দেশ এবং জনগণের জন্য, গণতন্ত্রের জন্য সঠিক হবে সেটাকেই পিক আপ করতেন এবং তিনি যেটা মনে করতেন সেটার ব্যাপারে খুব অবিচল থাকতেন। তো এইসব নানান কারণে, বিশেষ করে আমি বলবো নিষ্ঠুরতার কারণে তিনি কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি দেখেন মারা গেল। এই মারার দায় কিন্তু শেখ হাসিনার আছে, তিনি দায় নেবেন না, কিন্তু দায় আছে তার। এবং সবাই জনগণ জানে ওই মামলাটা সে এতিমের টাকা, বলা হতো এতিমের টাকা আত্মসাৎ করেছে, এটা কেউ বিশ্বাস করে নাই। সেই টাকা এখনো ব্যাংকে আছে, সেই টাকা 2 কোটি আপনার 10 লাখের মতো টাকা আসছিল, তাও আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আসছিল। সেই টাকা তিনি ধরেন নাই, ছোঁয়েন নাই, তিনি কোনো স্বাক্ষরও করেন নাই, অথচ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এই অভিযোগে তাকে দুর্নীতির মামলা দিয়ে আপনার জেলে পুরে রাখা হয়েছে। আসলে মূলত মানুষ, এদেশের মানুষ জানছে যে আসলে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এবং তার দলকে নিঃশেষ করতে চায় এবং বিলীন করতে চায়।
এই কারণে তার জীবনের উপরে হুমকি যে সে মারা গেলে যাবে আরেকটা এরকম। উল্লেখযোগ্য বিষয় যেমনটি আমরা দেখলাম জনাব এম এ আজিজ, খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে দেশের গণ্ডি পেরিয়ে ভূ রাজনীতিতে কিন্তু বাক পরিবর্তনের এক ধরনের আভাস মিলেছে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক দেশের প্রতিনিধি, আমরা যেমনটি দেখেছি, এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতিতেও এক ধরনের বাক পরিবর্তনের আভাস মিলেছে। কি বলবেন? দেখেন, এটা তো প্রমাণ নাই, বলা মুশকিল। তবে আমাদের দেশের সামনে নির্বাচন, তো নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে। ভারত তো থাকেই, পরাশক্তি না হলেও ভারত তো উদীয়মান পরাশক্তি, অ্যাক্টিভ থাকে, তো যার যার ইন্টারেস্টে কাজ করে। হ্যাঁ, তো এখনো হয়তো তারা কাজ করছে। তবে যেটা বলা হচ্ছে যে এই যেটা বললেন, একটা পরিবর্তন আসছে এবারের নির্বাচনে। যেমন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন নির্বাচিত সরকার চায় বাংলাদেশে, নির্বাচিত সরকার। অর্থাৎ শেখ হাসিনা তার রাষ্ট্রীয়ভাবে তাকে আশ্রয় দিয়েছে সত্যি, তবে বুঝতে পারছে তার রায় হওয়ার পরে তাকে সহসা, যেমন একটা ধরেন প্রায় 30টা চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, সব তো ভারতের অনুকূলে। আর দ্বিতীয়ত ভারতে তিনি আগেও ছিলেন, ভারতের সম্পর্কও আছে, ব্যক্তিগত সম্পর্কও আছে, সুতরাং তাকে আশ্রয় দিয়েছে। এখন তো তার ফাঁসি হয়ে গেছে। সুতরাং যে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে এগ্রিমেন্ট, মানে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে একটা ক্লজ কিন্তু আছে, যদি রাজনৈতিকভাবে কাউকে যদি দেখা যায় ভিকটিম করা হয়, তাহলে যে দেশে আশ্রয় নিচে সে দেশ ফেরত নাও দিতে পারে। সুতরাং সেই ইয়েতে তারা রেখে দিছে। এখন বাংলাদেশে তো তাকে ফেরত আনা কঠিন, ওই কারণে ভারত তো দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, আমার মনে হয় ভারত তাদের পলিসি, ফরেন পলিসি চেঞ্জ করতে যাচ্ছে, যে নির্বাচিত সরকার আসলেই হয়তো ভিন্ন ধরনের আসবে, যে টানাপোড়েন, এখন যে টানাপোড়েন, এই ধরনের যে ছাত্র একজন কয়ে দিল হাসনাত যে 7 সিস্টার আলাদা করে ফেলবে, এটা তাদের জন্য সেন্সিটিভ। রাজনৈতিক দল আসলে কিন্তু একটা, যতই বলেন, একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করে। আর ভারত তো যতক্ষণ পর্যন্ত ধরেন শেখ হাসিনা আছে, এই ফরেন পলিসির টানাপোড়েন থাকবে। হ্যাঁ, এবং যতক্ষণ পর্যন্ত ভারত ছাত্র জীবনের স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত যাক। এবং আমরা যেমনটি দেখেছি যে বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, এবং যে বিষয়টি আলোচনা এসেছে, পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, করেছে, এটা ঠিক, কিন্তু 100টা দেশের প্রতিনিধি আসছিল, 100র মতো কম বেশি, আর 6টা দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছিল, 6টা দেশের, এই জানা যায়। এবং সারা বিশ্বের অলমোস্ট সব বড় দেশ কিন্তু ওনার শোক জ্ঞাপন করেছে। তো এটা কিন্তু অভূতপূর্ব। এরকম পরম শ্রদ্ধা এবং সম্মানে, হ্যাঁ, সবাই, কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে কঠোর নির্যাতন, আমি বলবো শেখ হাসিনা তো তাকে আসলে, তার ইউটিউবে বক্তব্য পাওয়া যায়, তাতে স্পষ্ট যে তিনি তাকে আসলে হত্যাই করতে চেয়েছে। কিন্তু তিনি তার আগেই কিন্তু আপনার বিদায় নিতে, তার ভিতরে কিন্তু আসলে সত্যি সে ফ্যাসিস্ট হয়ে গেছিল, সে একক ক্ষমতার অধিকারী। যার ফলে আপনি দেখেন বিএনপিতে কিন্তু নেতৃত্বের শূন্যতা নাই, তার দলে কিন্তু নেতৃত্ব শূন্যতা, সে তার বিকল্প রাখে নাই। এখন কোনো বিএনপি ধরেন একবার তো আপনার এক দলের পরে যখন বহু দল হয়ে গেল, তখন কিন্তু জোহরা তাজউদ্দিন লিডারশিপ দিচ্ছে, সেরকম একটা নারী বা পুরুষ পাওয়া যাচ্ছে না, এমন এক জায়গায় নিয়ে গেছে দলকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে বেগম খালেদা জিয়া, এখন কিন্তু এই দেশের, যতই বলেন যে আমাদের দেশে তো প্রবীণ নেতা আর কেউ নাই, ভাসানী কোনো দিন এমপিও হয় নাই, মন্ত্রীও হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু তিনি হুঙ্কার ছাড়লে কিন্তু দেশের পলিটিক্স ঘুরে যেত। কিন্তু এরকম তো কেউ নাই। এখন ধরেন বেগম খালেদা জিয়া শুধু আমাদের দেশে বলবো একটা অভিভাবক হয়ে গেছিল, একদম সিনিয়র লিডার ছিল, এবং তিনি মুসলিম নেতা ছিলেন। এই জন্য দেখেন বিএনপির সাথে রাজনীতির ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়া আসলে রাজনীতিতে কি প্রভাব, সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। জনাব গোলাম বালা রনি, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তারেক রহমানের হাতে ভারতের শোক বার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর।
24-এর গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্কের এক ধরনের টানাপোড়েনের তথ্যই আমরা গণমাধ্যম, সংবাদ মাধ্যমে দেখে এসেছি। এবার তার অবসান হবে কি? ভারত কিন্তু প্রথম দিন থেকে বলে আসছিল যে তারা কান্ট্রি টু কান্ট্রি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায়, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে তারা সম্পর্ক রক্ষা করতে চেয়েছিল। কিন্তু এই সরকারের কতিপয় সিদ্ধান্ত, তারপরে এই সরকারের যারা অংশীজন আছেন তাদের ভারত বিরোধী বক্তব্যের কারণে, সঙ্গত কারণে কূটনীতির যে ভাষা, সেই ভাষা ভারত পরিবর্তন করে ফেলে। ভারত যেটা বলতে চায় যে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সকল চলমান সম্পর্ক রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে, যা কিছু আছে, আমরা এগুলো পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবেন তাদের সাথে সেই সম্পর্কটা স্থাপন আমরা করব। তো সেই দিক থেকে বর্তমান সরকার যারা আছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারাও কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। এস জয়শঙ্করের সঙ্গেও একাধিকবার সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে, এবং সর্বশেষ খলিলুর রহমান সাহেবও সেখানে গেছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বর্তমান যে সরকারটি আছে সেই সরকারের সঙ্গে একটা সুন্দর কোঅপারেশনমূলক সম্পর্ক, এটা ভারত শেষের দিকে গত 6-7 মাস যাবৎ এটা রেসপন্ড করছে না। কিন্তু যখন এই সরকার ক্ষমতায় এলো, বোঝার চেষ্টা করুন ভারত কিন্তু একটা খুব বড় গণতান্ত্রিক দেশ। কাজেই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা যেমন ধ্রুব সত্য, একই সঙ্গে বাংলাদেশে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিরাট গণ অভ্যুত্থান হয়েছে, তো সেই গণ অভ্যুত্থানের সরকারের সঙ্গে কিন্তু তারা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশের সরকারের যে হলো কি, প্রথম দিকে তারা একটা হেরোইজম দেখানোর চেষ্টা করলো যে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট বা ভারত বিরোধী একটা মনোভাব দেখাতে পারলেই বোধহয় তারা এদেশের জনগণের মন জয় করতে পারবে। তার সঙ্গে র্যাডিক্যাল ইসলামিস্ট যে গ্রুপগুলো রয়েছে বাংলাদেশে, তাদের বাড়ন্ত, তাদের পরে বিপ্লবের যে সকল তরুণ নেতৃত্ব রয়েছে, তারা যেভাবে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট জাগ্রত করছিল, দিল্লিতে মার্চ করবে, 7 সিস্টার দখল করবে, এমনকি দিল্লি দখল করে ফেলবে, এবং এই সকল বিষয়কে নিয়ে সরকারের যারা হর্তাকর্তা আছেন তারা এটার লাগাম টেনে না ধরে অ্যাজ ইট ইজ এমনভাবে তারা প্রমাণ করেছে যে মনে হয় যেন তারা প্রিভিলেজ দিচ্ছে কথাগুলো। ফলে কি হলো, এই যে 2024-25 সনের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত এই সরকারের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ভারত যখন ব্যাক গিয়ারে চলে গেছে, ব্যাকফুটে চলে গেছে, তখন আবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে তার সঙ্গে, যেমন বিমস্টেক বৈঠক হলো ব্যাংককে, সেখানে তারা চেষ্টা করছে। পররাষ্ট্র নীতি কি নতুনভাবে সংজ্ঞায়িত হবে? রাজনীতির ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়ায় রাজনীতিতে কি প্রভাব, এবং খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে যে নিজের নিজস্ব একটি রাজনৈতিক ধারা তৈরি করেছিল, সেটি কি বিএনপি সামনের দিনে ধরে রাখতে পারবে? গোলাম মাওলা রনি। বিএনপির জন্য আসলে খালেদা জিয়ার যে তিরোধান, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই কারণ হলো উনি যে ব্যক্তিত্ব নিয়ে, সততা নিয়ে, ন্যায়নিষ্ঠতা নিয়ে একটা পোর্ট্রেট তৈরি করে রেখেছিলেন, ওই পর্যায়ে দ্বিতীয় কোনো সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্যাটাগরির কোনো নেতৃত্ব এই মুহূর্তে নেই। দ্বিতীয়ত যে ওনাকে কেন্দ্র করে যে একটা বলয় ছিল, সিন্ডিকেট ছিল, একটা স্তর ছিল, সেটা এই মুহূর্তে সামনে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা ক্রিটিক্যাল টাইম যাবে বিএনপির নেতৃত্বের দিক থেকে। অন্যদিকে তারেক রহমান সাহেব আসছেন, তিনি একে তো তার মায়ের এই মৃত্যুতে শোকগ্রস্ত, দ্বিতীয়ত তিনি 17 বছর পর বাংলাদেশে এসছেন, তৃতীয়ত হলো যে এখন ইতিহাসের সবচেয়ে একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে। তো এই আগামী যে উইদাউট খালেদা জিয়া, বিএনপির জন্য অতীতের যে কোনো সময়ের চাইতেই এই জিনিসটা সংকটাপূর্ণ হয়ে পড়বে বর্তমান নেতৃত্বের জন্য। আর বিএনপিকে যারা আক্রমণ করত, শত্রু, তারা খালেদা জিয়াকে একজন শিল্ড হিসেবে মনে করতেন, প্রতিরক্ষাবহ হিসেবে। যেহেতু তিনি নাই, ফলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা এখন নির্বিচারে বিএনপির উপর নিষ্ঠুর আক্রমণ চালানোর চেষ্টা করবে। এখন সেটা বর্তমান নেতৃত্ব কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি, জনাব এম এ আজিজ। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, আমি দুটো ফেস দেখি এখানে। ধরেন, বেগম খালেদা জিয়া তার বিকল্প আপাতত রাজনীতিতে নাই। তিনি রিয়েলি জাতির অভিভাবক, রাজনীতির অভিভাবক ছিলেন। যেমন ধরেন, ওই আমি আগেও বলেছি, বিএনপির সাথে এই সরকারের টানাপোড়েন ছিল, তিনি কিন্তু মিডিয়েট করে বৈঠকটা করিয়ে দিয়েছিলেন। এই লোকটা এখন নাই।
মানে তার মৃত্যুর পরে এইটা নাই। তবে বিএনপি আমি যদি বলি যে তার কারণে ক্ষতিগ্রস্ত হবে, সময় নেবে বটে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ আমি মনে করি যে তারেক রহমান কিন্তু চিকিৎসার জন্য 5 বছর ছিল, এরপরে 12 বছর লন্ডনে, যে দেশটা আমরা ফলো করি ওয়েস্টমিনস্টার সিস্টেম, যেখানে রাজা আছে, যেখানে প্রধানমন্ত্রী আছে, ধরেন ওখানে উত্থাপন পতন আছে, কিন্তু সেখানে আইনের শাসন আছে, সুশাসন আছে। এবং আমি তো 10 দিন থাকার পরে আমি দেখছি আমার মনোজগতেই পরিবর্তন ঘটে গেছে। তো আমি এই জন্য 12টা বছর যে গণতান্ত্রিক একটা দেশে ছিল, ওখানে ব্রিক্স হওয়ার পরে উত্থান পতন হয়েছে না? হয়েছে। দেখুন, আজ ঢাকা, আমি আপনার অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত প্রায় শহরের বিভিন্ন প্রান্তে গিয়েছি, মানে মানে অনেক মাইল হেঁটেছি, জানাজায় অংশ নিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের আবেগ অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করেছি। ঢাকাকে আজ আমার জানাজার শহর মনে হয়েছে। এবং জানাজার যে নির্ধারিত স্থান মানিক মিয়া এভিনিউ এবং তার আশেপাশে অথবা সংসদ ভবন চত্বর, সেগুলো আপনার ভরে গেছিল আমার ধারণা সকাল 10টা-11টার মধ্যেই। তারপরে আমরা দেখেছি যে মানে ওই এলাকার বাইরে 7-8 কিলোমিটার এলাকা পর্যন্ত আমরা যদি রেডিয়াস দেখি, যেখানেই মানুষ দাঁড়িয়ে গেছেন জানাজা পড়ার জন্য। তো আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি ভালোবাসার জানাজার ঘটনাটি আজকে ঘটলো। আমাদের কয়েক সপ্তাহ আগে হাদির জানাজা হয়েছে, তার আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছে, আমরা এগুলো অতীত থেকে চিন্তা করি। কিন্তু আজকে আমরা বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, যিনি অনেকটা বিনা কারণেই কারাভোগ করেছেন এবং যার উপরে রাজনৈতিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন হয়েছে, মানুষ যেন তার প্রতিউত্তর দিয়েছে আজকে আমি এমনও দেখেছি যে আমার কাছে মনে হয়নি বিএনপি এই জানাজার জন্য মানুষের ব্যাপারে খুব একটা এফোর্ট দিয়েছে। বিএনপির রাজনৈতিক উপস্থিতি বা দলীয় উপস্থিতি, এমনকি সাংগঠনিক উপস্থিতি, দেখুন সামনে একটি নির্বাচন রয়েছে, যারা প্রার্থী হয়েছেন, যারা দল করেন, যারা নেতৃস্থানীয়, তারা তো তাদের লোকজনকে আনবেনই। কিন্তু আমি এমনও দেখেছি যে সাধারণ মানুষ তার নিজ উদ্যোগে, নিজ ভালোবাসায়, নিজের আবেগ প্রকাশ করতে, কিন্তু কিছুটা প্রতিবাদ দেখাতে, কিছুটা তাকে বিদায় দিতে আজ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত হয়েছিলেন। একজন রাজনীতিবিদের এর চেয়ে বড় পাওয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী না 4 বারের প্রধানমন্ত্রী, এগুলো তো আমরা হিসাব করি, সংখ্যাতত্ত্ব আছে, এগুলো বলে অনেকে গর্ব অনুভব করেন। কিন্তু জনতার প্রধানমন্ত্রী হওয়া, জনগণের নেত্রী হওয়া এবং গণতন্ত্রের প্রধান ব্যক্তিত্ব হওয়া, এটি একটি গণতন্ত্রপ্রেমী দেশের জন্য কি যে বড় পাওয়া। বেগম খালেদা জিয়ার সমতুল্য, সমকক্ষ আজ বাংলাদেশে আর কাউকে আমি মনে করতে পারছি না। কেননা দেখুন, রাজনীতির আমরা যে চেহারাটি সবসময় দেখি, সেই চেহারাটি হচ্ছে, আমরা ওটাকে বলি পলিটিক্স, যেটি কুটিল হবে, আপনি ষড়যন্ত্র করবেন, কটু কথা বলবেন, আপনি প্রতিপক্ষের ব্যাপারে ফাঁদ পাতবেন, আতাত করবেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে আমরা আসলেও 41 বছরের জীবনে তেমনটি দেখিনি। আমি যদি জেনারেল এরশাদের আমলে বলি, ওই সময় কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বা জোট হিসাবে বড় ছিল, কিন্তু ওই আপোষহীনতার কারণে যে আমি একটি সামরিক সরকারের অধীনে নির্বাচনে যাব না, একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাব না। দেখুন, আমাদের দেশের নির্বাচন বর্জন করা কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনার দল ভেঙে যায়, নেতারা চলে যান, আপনি ছিটকে পড়েন ক্ষমতার বলয় থেকে। কিন্তু রাজনীতি যদি ঠিক হয়, মানুষ যদি আপনাকে বিশ্বাস করতে শুরু করে, সেই নেতা বা নেত্রীর পরিণতি কি হতে পারে বা তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা কোথায় যেতে পারে, বেগম খালেদা জিয়া আজকে আমরা কিন্তু তার প্রকাশ দেখলাম। উনি দীর্ঘদিন থেকেই বিএনপি নেত্রীর উপরে অবস্থান করছিলেন এবং আমরা প্রায় বলছিলাম যে বাংলাদেশের গণতন্ত্রের যে সংকট, আমাদের গণতান্ত্রিক রূপান্তরের যে নতুন অভিযাত্রা, সেইখানটাতে উনি কিন্তু অনেকটা অভিভাবক ফিগার বা ঐক্যের প্রতীক হিসাবে আমাদের সামনে ছিলেন। আমরা বিগত কয়েক মাসে বেশ কয়েকটি উদাহরণ দেখেছি যেখানে উনি ওনার দলকেও নির্দেশনা দিয়েছেন সরকারের সাথে সমঝোতার জায়গাটি কিংবা গণতন্ত্রের সংস্কারের যে প্রক্রিয়াটি, সেটি দেশের স্বার্থে কি করে মেনে নিতে হয়
এবং দেশের স্বার্থে কি করে একমত হতে হয়, এই যে ভূমিকাগুলো আপনি তো শুরুতে বলছিলেন আপসহীনতার কথা, আজকে বলছিলেন গৌরবময় বিদায়ের কথা, কিন্তু তার শাসনামল নিয়েও আমাদের কথা বলতে হবে। দেখুন বাংলাদেশে এটি আমরা পরে আলাপ করব। সায়ন্ত ভাই, যেটি আশরাফ কায়সার ভাই বলছিলেন যে বেগম জিয়ার সমতুল্য বা সমকক্ষ এখন তিনি আর কাউকে দেখেন না, এবং আজকের যে জানাজার চিত্র, একটু সামগ্রিকভাবে দুটি বিষয়ে বলবেন। দেখেন, বেগম খালেদা জিয়ার সামগ্রিক জীবনটা, মানে যখন থেকে তিনি রাজনীতিতে এসছেন, ৪৩ বছরের রাজনৈতিক জীবন, তার মধ্যে ৪১ বছর দলীয় চেয়ারপারসন হিসেবে আছেন, এই গোটা রাজনৈতিক জীবনটাই হচ্ছে সংগ্রাম, সাহস ও সাফল্যের ইতিহাসে ভরা। তিনি সংগ্রাম করেছেন, সাহস দেখিয়েছেন, সাহস দেখিয়ে আপসহীন হয়েছেন, আর তার মধ্যে কখনো সাফল্য এসেছে, কখনো ব্যর্থতা এসেছে। এটা রাজনীতিতে আসবেই। এমনভাবে এসেছে যে তার যে কিছু সিদ্ধান্তকে সাময়িকভাবে অনেকে ভুল মনে করত, সেটা পরে সঠিক মনে হয়েছে তার অর্জন বা সাফল্যের কারণে। 1986 সনে যখন এরশাদের অধীনে নির্বাচনটায় বিএনপি গেল না, সেখানে জাতীয় বেঈমান খেতাব নিয়ে শেখ হাসিনা এবং জামায়াত ইসলাম, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম গেল। প্রধান দল বলতে তো ঘুরে ফিরে বাংলাদেশে ওই কয়েকটাই, তার মধ্যে বড় দলের মধ্যে একমাত্র বিএনপি সে নির্বাচনে গেল না। তাতে কেউ কোনো বিশ্লেষক কিন্তু তখন এটাও বলেছেন যে উনি গেলে হয়তো আওয়ামী লীগ নয়, বিএনপি হতে পারত প্রধান বিরোধী দল, সুতরাং না গিয়ে ভুল করলো কিনা। কিন্তু তিনি যে না গিয়ে ভুল করেননি, জনগণের ভালোবাসা পেয়েছেন এবং আপসহীন নেত্রীর উপাধি নিয়ে 1991 সনে দলকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী হয়েছেন। তখন সবাই এক বাক্যে বলেছে তার ওই আপসহীনতা এবং 86 নির্বাচনে না যাওয়া, এই একটা সিদ্ধান্ত বিএনপিকে দাঁড় করিয়ে দিয়েছে। এইভাবে দেখেন, একটা এরশাদ ক্ষমতা নেবার পরে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, বিএনপির অনেক নেতাকে ভাগিয়ে নিয়ে তার মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছে, নানান রকম নিপীড়ন চালিয়েছে। সেইখান থেকে ওই দলটাকে গড়ে তুলে সত্যিকার মাটি ও মানুষের দলে পরিণত করা, সত্যিকার সাংগঠনিক ভিত্তি দিয়ে বিএনপিকে দাঁড় করানো, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। জিয়াউর রহমান যখন দল করেন, তখন নতুন দল করতে গেলে যেটা হয়, নিজের দলের নেতা তো আর শুরুতে থাকে না, তখন বিভিন্ন দল থেকে আনতে হয়, অরাজনৈতিক আনতে হয়, সামাজিক সংগঠন থেকে আনতে হয়। জিয়াউর রহমান তাই করেছিলেন। ফলে বিএনপি নিয়ে এরকম একটা প্রচার ছিল, কেউ কেউ হাসি তামাশা করতো যে বিএনপি তো কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা পলিটিক্যাল ক্লাব। কিন্তু সেই পলিটিক্যাল ক্লাব বলে ঠাট্টা তামাশা করা দলটিকে বেগম খালেদা জিয়াই তার সাংগঠনিক দক্ষতা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে সত্যিকার একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। তারপরে তার এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নেওয়া, তিনি দ্ব্যর্থহীনভাবে বলতে পারতেন প্রকাশ্যে যে বিদেশে আমার কোনো প্রভু নাই, বন্ধু আছে। তিনি একদম ভেতর থেকে উচ্চারণ করতে পারতেন যে এই দেশ, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি জনগণের উদ্দেশ্যে বলতে পারতেন যে আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, আমার আপনজন আপনারে, এদেশের জনগণই আমার পরিবারের সদস্য, আপনারে আমার আপনজন। এবং শুধু কথায় না, তিনি কাজই দেখিয়েছেন। তার উপর নানান নিপীড়ন এসেছে, তার সুযোগ ছিল কম্প্রোমাইজ করার, তার সুযোগ ছিল বিদেশে চলে যাওয়ার। এমনকি তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন যখন, তখন থেকে যেতে পারতেন, কিন্তু ফিরে এসেছেন তিনি। তার লিভারের সমস্যা তো ছিল, তিনি জানতেন, চিকিৎসকরা বলেছে। এবং ওই সময় তিনি যদি একটু সরকারের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে কম্প্রোমাইজ করতেন, বিদেশ চলে যেতেন, এবং এই লিভার তখন ট্রান্সপ্লান্ট হতে পারতো, চিকিৎসা হতে পারতো, হয়তো আজকের এই মৃত্যু তাকে এই সময় বরণ নাও করতে হতে পারত যদি সঠিক চিকিৎসা পেতেন। কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন নাই। নির্বাচনের সময় তাকে প্রলোভন দেওয়া হয়েছে, প্রস্তাব পাঠানো হয়েছে তাকে কত সিট দেওয়া হবে, কি হবে, এক বাক্যে না করে দিয়েছেন, নো কম্প্রোমাইজ এই বিষয়ে। ফলে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তার অবস্থান মানুষ গ্রহণ করেছে। তার নজির তিনি তার অসুস্থতার পরে আমরা দেখছিলাম, আজকে চূড়ান্তভাবেই জানা যায় দেখলাম। তার যে ব্যক্তিত্ব, মিতব্যয়ী স্বভাবের, মৃদুভাষী এবং মিতভাষী স্বভাবের মানুষ ছিলেন। তাকে শেখ হাসিনা
তার কামলা শ্রেণীর যেই এমপিরা ছিল, নারী এমপিরা পর্যন্ত সংসদে এত কুৎসিত ভাষায় তাকে ব্যক্তিগত আক্রমণ এবং তার চরিত্র নিয়ে বাজে কথা জাতীয় সংসদের মতো জায়গায় তারা বলতো। তার জবাবে তিনি এক বাক্যে শেষ করেছেন যে কখনো কখনো নীরবতাই এদের কথার মোক্ষম জবাব। এক বাক্যে জবাব দিয়েছেন। তার উপর যখন সাংঘাতিক নিপীড়ন চালানো হয়, তাকে মুসলেকা দিয়ে বিদেশ যেতে হবে, মুসলেকা দিয়ে চিকিৎসার সুযোগ নিতে হবে বলা হয়, তিনি তখন বলছেন বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এক বাক্যে শেষ করেছেন। যখন 5ই আগস্টে এই ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়, অত্যন্ত ধৈর্যশীল মানুষও, সামান্য ক্ষতিগ্রস্ত মানুষও শেখ হাসিনাকে খুনি বলেছে, ফ্যাসিবাদ বলেছে, নানান রকমের বিশেষায়িত করেছে। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি শুধু একটা বাক্যে শেষ করেছেন, বলেছেন আমি এর বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। একটা বিষোদ্গার করেননি, বরং কি করেছেন, 5ই আগস্টের পরে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণ করতে, প্রতিহিংসা না দেখাতে, প্রতিহিংসা প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে নিয়ে রাজনীতি করতে, অবস্থান করতে, এবং অন্য কোনো গোষ্ঠীর সুযোগ নিয়ে যাতে এখানে নাশকতা করতে না পারে সেজন্য পাহারা দিতে বলেছেন। সুতরাং এই যে সহাবস্থানের পক্ষে, এই যে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তার এত ত্যাগ এবং তার দীর্ঘদিনের অবস্থান, সেই 86-র আপসহীন নেত্রীকে ধীরে ধীরে দেশের অভিভাবকে পরিণত করেছে। এবং 5 আগস্টের পরে তিনি দলের নেত্রী আর থাকেননি, তিনি বাংলাদেশের রাজনীতির জাতীয় অভিভাবক হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন। কায়সার ভাই, যে বেগম জিয়ার যে রাজনীতি, বেগম জিয়ার যে ইমেজটা তিনি রেখে গেলেন এবং তার যে রাজনীতি করার স্টাইল, তিনি সবসময় দেশের কথা বলতেন, সার্বভৌমত্বের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, এবং তার শিষ্টাচার, তার যে কথা বলার স্টাইল, কম কথা বলতেন, শুনতেন বেশি। এই যে সামগ্রিক তার যে রাজনীতি, তার এই রাজনীতিটা বর্তমান যে বিএনপির নেতৃত্ব আছে তার প্রতি মানে সেই বিষয়টি একটু চাপে ফেলবে কিনা, বা একটু তিনি তো ছায়ার মতোই ছিলেন বিএনপির। দেখুন, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার ব্যাপারে, তার চরিত্র নিয়ে, তার জীবনযাপন নিয়ে, তার রাজনৈতিক পথ পরিক্রমা নিয়ে যত বিষোদ্গার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার হওয়ার আগের থেকে, সেটি বাংলাদেশের আর কোনো নাগরিকের ব্যাপারে হয়নি। এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে হয়েছে, জাতীয় সংসদে হয়েছে। কিন্তু উনি কিন্তু এই ব্যক্তিগত আক্রমণকে প্রতিহিংসা বা আক্রোশের জায়গায় নিয়ে যাননি। আমাদের দেশে উনি একটা রাজনীতির ধারাকে প্রবর্তন করেছেন। দেখুন, জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছেন এবং অনেক বিভিন্ন মত পথের মানুষকে এনেছিলেন, কিন্তু এটি তো সত্যি যে উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করেছিলেন। বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক দলে রূপান্তর করেছিলেন এবং যার পরীক্ষা হয়ে গেছিল রাজপথে এরশাদের শাসন আমলে, সংগ্রাম করে, আন্দোলন করে, আপোষ না করে। কাজেই প্রুভেন পথটা কি? প্রুভেন পথ হচ্ছে যে আপনি এমন রাজনীতি করবেন যেটি সততার, আপনি আক্রমণাত্মক রাজনীতি করবেন না, এবং আপনি প্রাসাদ ষড়যন্ত্রের রাজনীতি করবেন না, যেটা অন্য অনেকের ক্ষেত্রে বলা যায়। জনগণের উপর আস্থা রাখা এটি রাজনীতিবিদের প্রধানতম কর্তব্য। আপনি খেয়াল করে দেখুন, 1/11 সময় যে মিলিটারির লোকরা পাওয়ারে ছিল, তারা বেগম খালেদা জিয়ার সাথেও নেগোসিয়েশনের অফার নিয়ে গিয়েছিল। উনি তাদেরকে এই আলোচনাতেই কমফোর্টেবল ফিল করেনি, পরবর্তীতে হয়তো অন্য পক্ষ করেছে। আমরা সবসময় দেখেছি এরশাদ আমল, 1/11 বলি, এমনকি শেখ হাসিনার 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, অনেক কথা শুনি আমরা। উনি বারবার গণতন্ত্রকে নির্বাচনের ভেতর দিয়ে জনমত প্রতিফলন হিসাবে দেখতে চেয়েছেন। কাজেই আপনি যেটি বলছিলেন যে বিএনপির রাজনীতি, আমার ধারণা 43 বছরের মধ্যে 41 বছর যেহেতু এই দলের চেয়ারম্যান ছিলেন, উনি চেয়ারপারসন ছিলেন, দলটিও কিন্তু তার মানে তার ব্যক্তিত্ব অথবা তার যে মৃদুভাষী আচরণ অথবা প্রতিপক্ষকে, আজকেও আমি খেয়াল করলাম, আজকে বিএনপির তারেক রহমানের যে বক্তব্য এবং মানে ঢাকায় ফেরার পরে উনি 300 ফিটে যে বক্তব্য দিয়েছেন, আপনি খেয়াল করে দেখুন, ওই বক্তব্যেও কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার মেসেজ দেওয়া হয়েছে, নিরাপদ বাংলাদেশ গড়ার মেসেজ দেওয়া হয়েছে। চাইলে কিন্তু উনি নিজেও তো ভিকটিম, 17 বছর দেশের বাইরে ছিলেন, 15 বছরের মতো তিনি ছিলেন হাসিনার ফ্যাসিস্ট শাসনের সময়। কিন্তু এই পরিবারটি
কিংবা এই দলটির মূল নেতৃত্বের কিন্তু রাজনীতির পরিভাষা অনেক বেশি গণতন্ত্রর পক্ষে এবং বাংলাদেশপন্থী। আমার মনে হয় রাজনীতি, আপনি তো বিএনপির কথা বলছিলেন, তার আগে আমি শুধু বলি বাংলাদেশপন্থী রাজনীতির যে দাবি এখন উঠেছে যে আমরা আমাদের প্রতিবেশী থাকবে, তাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আমরা দেশের স্বার্থকে সবার আগে দেখব, এটি কিন্তু পৃথিবীর যে কোনো দেশের বলার অধিকার আছে এবং আমাদের প্রতিবেশী দেশে এই কালচারটি চালু আছে রাজনীতিতে। বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা কিন্তু বিএনপি বা জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমানকেও আমি বলবো 5ই অগস্টের পরে তার কথা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়। এই জায়গাটিতেও বিএনপি কিন্তু সঠিক পথে রয়েছে, কেননা আমরা একটি স্বাধীন দেশে আপনি পরাধীন অর্থনীতির মতো আচরণ করা বা রাজনৈতিক পরিমণ্ডলের মতো আচরণ করা গ্রহণযোগ্য না, বেমানান মনে হয়। কাজে বিএনপির উপরে তবে যেই দলের 41 বছর ধরে একজন ব্যক্তি দলকে নিয়ন্ত্রণ করেছেন, যদিও তাদের প্রথম সারির অনেক নেতা রয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াই শেষ কথা ছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন তার অনেক সিদ্ধান্ত কিন্তু দলের ভিতরে সমালোচিত হতো। যেমন উনি যখন রাজনীতি শুরু করেন তাকে বিএনপির ভেতরে যে কোন্দল মোকাবেলা করতে হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের আর কোনো দলকে করতে হয়নি। বিএনপি ভাগ হয়েছে, বিএনপির নেতারা আপনি জানেন দিনের বেলা মিছিল করে রাতের বেলা শপথ নিয়েছে, এরকম সব ঘটনা বিএনপির সাথে ঘটেছে। কিন্তু ওনার লক্ষ্য উনি স্থির করেছিলেন যে রাজনীতির গতিপথ যদি ঠিক থাকে, জনগণের সমর্থন এবং ভালোবাসা থাকবে। এবং 91 সালে উনি ওটি দেখেছেন। 91 সালে তার নির্বাচনী অভিযাত্রায় আমি তার সঙ্গী হয়েছিলাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী যাত্রা, আমরা মাঠে টের পাচ্ছিলাম যে শহরে, ঢাকা শহরে যাকে আমরা ভাবছিলাম ক্ষমতায় যাবে, যখনই আমরা ঢাকার বাইরে বা গ্রামগঞ্জে যাচ্ছিলাম আমরা টের পাচ্ছিলাম যে ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার প্রতি সমর্থন এবং আস্থা এবং ভরসা মাঠে ঘাটে টের পাওয়া যাচ্ছিল এবং সেটির ঘটনা কিন্তু পরবর্তী নির্বাচনে ঘটেছে। কাজেই বিএনপিকে আমি বলবো বিএনপির সামনে একটা দারুণ উদাহরণ আছে, দারুণ নেতৃত্বের উদাহরণ আছে। এমনকি কি রাজনীতি করবে সেটির জন্য দেখুন, ক্ষমতায় যেতে হলে আগে প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক করতে হবে, ওয়েস্টার্ন কমিউনিটিকে ঠিক করতে হবে। এগুলো কারা করে? যার রাজনীতির মেরুদণ্ড নাই, যার নিজের প্রতি আস্থা নাই, বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে দুতিয়ালি করতে হয়। সেটি আমার মনে হয় বর্তমান বাংলাদেশ ডিজার্ভ করে না। জি শান্ত ভাই, আজকে নজরুল ইসলাম খান জানাজার আগে বেগম জিয়ার স্মৃতিচারণ করছিলেন এবং জীবনীগুলো তুলে ধরছিলেন। তখন তিনি একটি বক্তব্য দিয়েছেন যে খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিবাদী হাসিনা দায় থেকে কখনো মুক্তি পাবেন। আপনার কাছে কি মনে হয়? এটা ধ্রুব সত্য কথা, যদিও আজকে জানাজা এটা বলার জন্য উপযুক্ত সময় কিনা, যেটা কাসের কামাল ভাই বলছিলেন যে তারেক রহমান শুধুমাত্র মায়ের কাছে কোনো পাওয়া না থাকলে সেটা দিয়ে দিবেন, দেওয়ার প্রতিশ্রুতি, আর তাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে কিন্তু শেষ করেছেন। সুতরাং আজকে এইখানেও আমরা আলোচনায় বসছি, অন্য দলের সঙ্গে কম্পেয়ার করে খালেদা জিয়ার উচ্চতা কোথায় সেরকম অনেক কিছু বলবার আছে, সেটা অতীতে আমরা বলেছি, ভবিষ্যতে হয়তো বলবো। কিন্তু সময় বিবেচনায় আজকে আমরা শুধুই খালেদা জিয়ার কি কি কারণে তার এত জনপ্রিয়তা সেই কথাটা আমরা বলছি। কারো বিরুদ্ধে অভিযোগ এটা বলবার সময় এটা নয়। তবে যেহেতু উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, ওই পরিবারের প্রতি এবং এই দলের প্রতি তার সাংঘাতিকভাবে ভালোবাসা আছে, তার ডেডিকেশন আছে, সেই বিবেচনায় এটা তিনি বলছেন। কিন্তু যে কথা তিনি বলছেন সেটা মিথ্যা বলেননি। এটা আগেও আমি অনেক আলোচনায় বলেছি যে অনেককে স্লো পয়জনিং করে মেরে ফেলা হয় না, দীর্ঘদিন ধরে স্লো পয়জনিং অথবা ভুল চিকিৎসা, ভুল ওষুধ দিয়ে আস্তে আস্তে তিনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন। এক সময় মনে হবে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বা সাধারণ মৃত্যু, কিন্তু এটা আসলে এক ধরনের ইন্টেনশনাল কিলিং বা পরিকল্পিত হত্যাকাণ্ড। ম্যাডাম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা এই অভিযোগটা আছে, যদিও তার সত্যতা নিরূপণ করা কঠিন বা সেটা হয়নি। দলের পক্ষ থেকেই দলের সিনিয়র নেতারা এই অভিযোগ করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে তার চিকিৎসাটা
পছন্দের জায়গায় বাংলাদেশেই তার পছন্দের চিকিৎসকের কাছে নেবেন, দরকার হলে ওই হসপিটালকে তার কেবিনটাকে সাবজেল ঘোষণা করা যেতে পারত, সেটা দেওয়া হয় নাই। আর এমন একটা অনাস্থার পরিবেশ তৈরি করা হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে তিনি ওইখানে চিকিৎসাটা নেওয়ার আস্থাও পাননি, ফলে প্রায় বিনা চিকিৎসায় দীর্ঘদিন তিনি থেকেছেন এবং এই তার রোগটা গুরুতর হয়েছে। ফলে না দেশে না বিদেশে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ দেননি। তার থেকেও আগের কথা হচ্ছে তাকে জেলে বন্দি করাটাই হচ্ছে গিয়ে ইন্টেনশনালি তাকে এবং তার দলকে হত্যা করবার জন্য। না হলে যে মানুষ কোনো অপরাধ করেনি, এতিমের টাকা খাওয়ার একটা বাজে অপবাদ দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস, তার দলকে ধ্বংস এবং তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এটা করা হয়েছে। যে নেত্রী আদালতের রায়ের পরে গাড়িতে উঠে গেটে গিয়ে নেমে হেঁটে ঢুকলেন, সেই নেত্রী সেখান থেকে যখন হাসপাতালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় তাকে হুইল চেয়ারে করে উপরে উঠাতে হলো কেন? তাহলে এর মধ্যে কি ঘটেছে? পরবর্তীতে চিকিৎসা সব আপনারা জানেন, আপনি দীর্ঘদিন তার বিট কাভার করেছেন। তাহলে এই যে এই মৃত্যুটাকে আপনি এখন তিনি রোগে ভুগেছেন এবং স্বাভাবিকভাবে এই রোগে ডাক্তাররা চিকিৎসা করেছেন, ডাক্তাররা তাকে যথাযথ চেষ্টা করবার পরেও আল্লাহ তাকে নিয়ে গেছেন, শুধু এই সান্ত্বনা নিয়ে আমরা থাকছি, সেটা একটা দিক। কিন্তু এর পেছনের কারণ খুঁজতে গেলে অবশ্যই এটা বলতে হবে যে এর দায় শেখ হাসিনা এড়াতে পারে না। এখন দায় এড়াতে পারে না সেটা এই দেশবাসী বা বিএনপি ভবিষ্যতে কখনো মাপ করে দিবি কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এর দায় শেখ হাসিনা আছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, পাশাপাশি বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তার প্রধান নেত্রীকে হত্যার দিকে ঠেলে দিয়েছে। জি, আশরাফ কায়সার ভাই, এই প্রশ্নটাই আমি আপনার কাছে করলাম। তার সঙ্গে একটা জিনিস যুক্ত করতে চাই যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে বা বেগম খালেদা জিয়ার রাজনীতি থেকে তরুণ প্রজন্মে এখন অনেকেই রাজনীতি করছেন, কি শিক্ষা নেওয়া উচিত? প্রথম অংশে বলি যে তার প্রতি যে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, এটি সময় এবং ইতিহাস দায়িত্ব নেবে কি করবে। কেননা যেই মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, এরকম তুচ্ছ ঘটনায় আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে ঘায়েল করতে পারেন না। আর মনে রাখতে হবে যে বিএনপি বা বেগম খালেদা জিয়াকে আক্রমণ করে এবং আপনি গণতন্ত্রকে কিন্তু অকার্যকর করেছেন। এর কাজে শেখ হাসিনা শুধুমাত্র তার শারীরিক অসুস্থতার জন্য দায়ী, তার চেয়েও বেশি আমি বলবো বাংলাদেশ রাষ্ট্রের তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রের জীবন প্রবাহ, সেটিকে ধ্বংস করেছে। আমি একটা জিনিস শুধু বলতে চাই যে আমরা অতীতের দিকে তো কথা বলে আমরা সামনে আগাতে পারবো না। কাজে আজকের দিনের যেই মেসেজ আমি পেয়েছি সেটি হচ্ছে যে দেখুন, উনি জনগণের ভালোবাসা পেয়েছেন, মানুষের এইরকম গৌরবময় বিদায় বাংলাদেশে অতীতে কখনো ঘটেনি। উনি একটি দলের প্রধান, কিন্তু ওনাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেখানো হয়েছে। আপনি আজকে কাজেই আমরা যে কনক্লুশনে আসতে চাই যে আজকে আমার খুব ভালো লাগে যে অনেক তরুণদেরকে আমরা রাজনীতিতে উৎসাহী হতে দেখি, বিশেষ করে 5ই আগস্টের শেখ হাসিনাকে যেভাবে বিদায় করা হয়েছে এবং তারপরে আমরা যেই আজকের যে জনগণের ভালোবাসা বিএনপি পেল, তারা প্রতিদান দিবে কি করে, এটি আমার কাছে একটি বড় প্রশ্ন। দেখুন, বিএনপি অতীতে শাসন করেছে, কখনো অনেক ভালো কাজ করেছে, বেশ প্রশ্নবোধক শাসন করেছে, ভুল করেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, অপশাসনের অভিযোগ উঠেছে, সবই কিন্তু রাজনৈতিক তর্কে আলোচনার বিষয়। কিন্তু আপনি যদি আজকের ঘটনা থেকে প্রথমত বিএনপির ভবিষ্যৎ পথ চলায় বিএনপি কি করবে বা তারেক রহমান কি করবেন, আমার ধারণা একটা পরিষ্কার মেসেজ আছে, সেটি হচ্ছে আপনি সুশাসন নিশ্চিত করেন, আপনি মানুষকে প্রতিদান দেন, নাগরিকদেরকে সম্মান করেন, যেটি আমরা গত শাসনে উল্টোটা পেয়েছি। আপনি বাংলাদেশপন্থী একটি রাজনীতি করেন এবং আপনি তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ইত্যাদি। বেগম খালেদা জিয়ার অতীতের শাসনে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এই যে ওপেন মার্কেট ইকোনমি করা, বিশেষ করে মেয়েদের শিক্ষার ব্যাপারে উনি যেভাবে আপনার শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, এটি কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। তরুণরা যে মেসেজটি পেতে পারে, আপনার হচ্ছে পজিটিভ রাজনীতি করতে হবে। এই যে নেগেটিভ রাজনীতি করা, আমার বাবা কে ছিলেন, আমার পরিবার কে ছিলেন, জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করা, এইসব রাজনীতি মানুষ কিন্তু অপছন্দ করেছে এবং তাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। কাজে আপনি ইতিবাচক রাজনীতি করবেন, আপনি নতুন সব কথা বলবেন, আপনি প্রোগ্রাম দেবেন, আপনি ব্যবহারিক সব সমস্যার সমাধান করবেন এবং আপনি জেদ করবেন
যে বাংলাদেশকে আমি সামনের কাতারে কি করে নিয়ে যেতে পারবো, জি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রযুক্তির দিক থেকে, এমনকি আমাদের স্বপ্ন পূরণের জায়গায়। জি, শান্ত ভাই, আমার হাতে 1 মিনিট সময় আছে। তরুণ প্রজন্ম বেগম জিয়া থেকে কি শিক্ষা নিতে পারে? এই যে মানুষের পক্ষে থাকলে, দেশের পক্ষে থাকলে, ন্যায্যতার প্রশ্নে অন্যায্য বা অযৌক্তিক চাওয়ার সঙ্গে আপোষ না করলে ভালোবাসা পাওয়া যায়। আপনি হেডলাইন দিয়েছেন গৌরবময় বিদায়, আমি আমার ফেসবুকে লিখেছি ঈর্ষণীয় গৌরবময় বিদায়। এই গৌরবময় বিদায়টাকে আমার ঈর্ষা হয়। আমরা প্রত্যেকেই বিদায়ের সময় সবাই যাব, আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাব। এই যাওয়ার সময় এই রকম মানুষের ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে চোখের জল দিয়ে বিদায় দেয়, এটা পৃথিবীতে কজনের ভাগ্য ঘটে। বেগম খালেদা জিয়ার বেলায় এই যে জনতার ঢল নামলো, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যেটা কটা খুবই উল্লেখযোগ্য, খোমেনির বিদায়ের বা কিংবা এরকম দু একজন নেতার সঙ্গে তুলনীয় হয়ে থাকবে আজকের এই জানাজাটা। সুতরাং এই যে শ্রদ্ধা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারাটা, এই ভাগ্যটা অনেক বড়। আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছেন, এদেশের মানুষও তাকে এই সুযোগ দিয়েছে, ভালোবেসেছে। সুতরাং এইটা অনেক বড়। আর তার একটা আলাদা ব্যক্তিত্ব দেখবেন, এইটা কখনো আলোচনা হয় না। বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করা অনেকেই বলতো নারী নেতৃত্ব নাজায়েজ, হারাম, কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, তার সহনশীলতা এবং ধর্মের প্রতি, সকল ধর্মের প্রতি তার যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, সেই জিনিসটা ওই যারা একসময় নাজায়েজ বা হারাম বলতো, তারাও তার সঙ্গে বসতে অস্বাচ্ছন্দ্য বোধ করেননি।